হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সুশান্ত। আজকের এই ভিডিওয়ে আমরা সপ্তম শ্রেণীর গণিত বইয়ের নিজে করি 1.2 যে অঙ্কগুলি রয়েছে সেই অঙ্কগুলিকে সমাধান করব। আর এখন থেকে প্রতি সোমবার, বুধবার, শুক্রবার ও শনিবার তোমাদের সপ্তম শ্রেণীর গণিত বিষয়ের ভিডিও এই চ্যানেলের মধ্যে দেওয়া হবে। তোমরা যদি ভিডিওগুলি দেখতে চাও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং বেল আইকনে ক্লিক করে অল অপশানটি অন করে দিও। তো দেখো, এখানে যে অঙ্কগুলি রয়েছে এই অঙ্কগুলি ঐকিক নিয়মের অঙ্ক। তো ঐকিক নিয়মের অঙ্ক কিভাবে করে তোমরা ভালো করে একটু মন দিয়ে দেখে নাও, তাহলেই একটা অঙ্ক যদি ভালো করে বুঝে নাও বাকি অঙ্কগুলি তোমরা নিজেরাই সমাধান করে ফেলতে পারবে। ঠিক আছে? তো একের অঙ্কটি কি বলেছে দেখো, একটি চাকা 55 বার ঘুরে 77 মিটার পথ যায়, তবে 98 মিটার পথ যেতে ওই চাকা কতবার ঘুরবে হিসাব করি। তাহলে দেখো কি বলেছে, চাকা কেমন হয়? গোল হয়। তো একটা চাকা 55 বার যদি ঘোরে সে যাচ্ছে কত? 77 মিটার পথ। আর আমাদের বলেছে যে যদি 98 মিটার পথ যেতে হয় তাহলে ওই চাকাটি কতবার ঘুরবে। কিভাবে অঙ্কটি করব দেখো। ঐকিক নিয়মের অঙ্ক করার সময় আমাদেরকে খাতার দু সাইডে ছকের মতো দুটো উপরে লিখতে হয়। ঠিক আছে? এই যে যেমন বলেছে যে 55 বার ঘুরবে 77 মিটার পথ যাচ্ছে, আবার বলছে 98 মিটার পথ যেতে কতবার ঘুরবে হিসাব করি। তো তাহলে আমরা প্রথমে যেটি উত্তর বার করতে বলেছে সেইটা আমরা শেষে লিখব, আর যেগুলি দেওয়া রয়েছে সেটা প্রথমে লিখব। দেখো এইভাবে, এই যে বলেছে 98 মিটার পথ আর 77 মিটার পথ, তাহলে এই দুটো দেওয়া রয়েছে মিটার পথ, পথটা আমরা প্রথমে লিখছি। এইখানেতে লিখব পথ, ব্র্যাকেটে লিখে দাও মিটার। হলো। আর একদিকে লিখব কি, চাকা ঘুরবে, এখানে লিখে দাও কি লিখতে পারি, যে কতবার। কতবার হলো। এইবার দেখো আমরা একটু একটু করে পড়ব। মিটার বলেছে, এই যে 77 মিটার গেছে কতবার ঘুরে? 55 মিটার, 55 বার। এইখানে আমরা লিখতে পারি 77 কতবার ঘুরেছে? 55 বার। আর একটা বলেছে আমাদের যে 98 মিটার যেতে গেলে কতবার ঘুরবে। তাহলে এইখানটা আমরা যেহেতু জানি না উত্তরটা বার করবো, তার জন্য এখানে জিজ্ঞাসার চিহ্ন দিয়ে দেবো। বোঝা গেল? আর এই অঙ্কগুলি করার সময় আমাদেরকে সম্পর্কটা বার করতে বলে, সরল সম্পর্ক নাকি ব্যস্ত সম্পর্ক। তো ওই সম্পর্কটা তোমরা যদি ভালো করে বুঝে নাও তাহলে সব অঙ্ক সহজেই করে ফেলতে পারবে। তো দেখো, সম্পর্কটা বার করার নিয়ম হলো, যখন এই যে দুটো জিনিস আমরা লিখেছি, মিটার, এখানে লেখা রয়েছে চাকা ঘুরবে, তাই তো? তাহলে আমাদেরকে বেশি রাস্তা যেতে গেলে চাকাকে বেশিবার ঘুরতে হচ্ছে। আবার যদি আমরা কম রাস্তা যাই তাহলে চাকা কী হবে? কম ঘুরবে। তাহলে এখানে কি দেখা যাচ্ছে, যে একটি জিনিস বাড়লে অপরটিও বাড়ছে, বা একটি জিনিস যদি কমে অপরটিও কমে যাচ্ছে। এই রকম যদি কোনো অঙ্কে হয় সেক্ষেত্রে আমরা লিখব যে এটা সরল সম্পর্ক। বুঝে গেল? যেমন ধরো 77 মিটার পথ যাচ্ছি, 55 বার ঘুরতে হচ্ছে, কিন্তু যখন আমরা এই যে 98 মিটার যাব তাহলে চাকা কী হবে? বেশিবার ঘুরবে। তাহলে এইটা বাড়লে এইটাও বেড়ে যাচ্ছে, তখন আমরা লিখতে পারি যে এখানে সম্পর্কটি তাহলে সরল সম্পর্ক। লিখে দাও তাহলে, এখানে সম্পর্কটি হলো সরল সম্পর্ক। আর ব্যস্ত সম্পর্ক কখন হয়? যখন দেখবে ধরো এইটা বাড়লো এই দিকেটা কমে যাচ্ছে, আবার এই দিকটা যদি কমে যায় এই দিকেটা বেড়ে যাচ্ছে, এই রকম যদি হয়, অর্থাৎ একটা কমলে অপরটি বাড়বে বা একটি বাড়লে অপরটি কমবে, বিপরীত যদি হয় তখন আমরা লিখব ব্যস্ত সম্পর্ক। তো এই ব্যস্ত সম্পর্ক সবসময় হয় জনসংখ্যা, অর্থাৎ লোক এবং সময় বা খাবার, এই ধরনের যখন অঙ্কগুলি থাকে তখন ব্যস্ত সম্পর্ক হয়। কারণ ধরো যদি বেশি লোক থাকে, একটা নির্দিষ্ট খাবার থাকলে সে খাবারটা কম দিন চলবে। আবার আমরা যদি লোক সংখ্যা কমিয়ে দিই তখন সেই খাবারটা কিন্তু অনেক দিন চলবে। এরকম হলে ব্যস্ত সম্পর্ক হয়।
তো এইখানে অঙ্কটি এবার কীভাবে করব দেখো, এটা আমরা লিখে দিয়েছি। এরপর আমরা লিখব এই যে ৭৭ মিটার পথ যেতে চাকাকে ঘুরতে হয় ৫৫ বার। ৭৭ মিটার পথ যেতে চাকাকে ঘুরতে হয় কতবার? ৫৫ বার। আচ্ছা, এবার আমরা যদি লিখি যে ১ মিটার পথ যেতে কত ঘুরতে হবে? ১ মিটার পথ যেতে চাকাকে ঘুরতে হয়, নিশ্চয়ই এর থেকে কম লাগবে। ৭৭ মিটার যেতে যদি ৫৫ বার ঘুরতে হয়, আমরা যদি ১ মিটার যাই তাহলে কি এর থেকে কম? তো কম হলে কী হবে? ভাগ। তাহলে উপরে ৫৫, নিচে ৭৭। এবার আমাদের চেয়েছিল কত? ৯৮ মিটার। তাহলে এইখানে লিখে দাও ৯৮ মিটার পথ যেতে চাকাকে ঘুরতে হবে কত? এক্ষেত্রে বেশি বাড়ছে, তাহলে গুণ। তাহলে আমরা লিখে দেবো এই যে ৫৫ গুণিত ৯৮ নিচে ৭৭। এরপর আমরা কাটাকুটি করব। দেখো কত দিয়ে কাটবো? আমরা ১১ দিয়ে কাটতে পারি। ১১ দিয়ে ৭৭কে কাটলে কত হবে? ৭ ১১ ৭৭। ১১ দিয়ে ৫৫কে কাটলে হবে ৫। আচ্ছা, এবার এই ৭ দিয়ে ৯৮কে কেটে দাও। ৭ দিয়ে ৯৮কে ভাগ করলে কত হয়? ১৪। ৭ ১৪ ৯৮ হয়। তাহলে দেখো নিচে কিন্তু আর কিছু থাকছে না, উপরে এখানে ৫, এখানে ১৪। গুণ করে দাও, ৫ ১৪ ৭০। তাহলে দেখো উত্তর কিন্তু আমাদের বেরিয়ে গেছে ৭০। তার মানে এই ৯৮ মিটার পথ যেতে গেলে চাকাকে এই ৭০ বার ঘুরতে হবে। বুঝে গেল? তাহলে উত্তরটি আমরা লিখতে পারি যে ৯৮ মিটার পথ যেতে চাকাকে ৭০ বার ঘুরতে হবে। আচ্ছা, এরপর দেখো দুইয়েরটা দেখব কি বলেছে। দীপ্তার্ক প্রত্যেক সপ্তাহে একদিন সাঁতার শিখতে যায়। ৩৬৪ দিনে সে মোট কতদিন সাঁতার শিখতে যায় হিসাব করি। তাহলে দেখো কি বলেছে, সপ্তাহেতে সে একদিন করে সাঁতার শিখতে যায়। এইবার আমাদের বলেছে তাহলে ৩৬৪ দিনে সে কতবার সাঁতার শিখতে যায় সেটা বার করতে বলেছে। একই নিয়ম, যেটা বার করতে বলছে সেটা তাহলে আমরা শেষের দিকে রাখবো, আর যে দুটো জিনিস বলে দিয়েছে সেটা প্রথমে লিখব। দেখো আমরা এখানে দুটো লিখে দিয়েছি, একটা হচ্ছে মোট দিন আর একটা সাঁতার শেখার দিন। মোট দিন আমরা এইদিকে লিখব আর সাঁতার শেখার দিনটা এইদিকে লিখব। কি বলেছিল যে সপ্তাহে একদিন যায়, তাই তো? তাহলে সপ্তাহে বলতে এক সপ্তাহ। এক সপ্তাহ কত দিন হয়? ৭ দিন। তাহলে এইখানে আমরা লিখব ৭। ৭ দিনের মধ্যে কদিন যায় সাঁতার শিখতে? একদিন। আর আমাদের কি বলেছে যে ৩৬৪ দিনে কতবার যায়, তাহলে এটা বার করতে বলছে, এটা জিজ্ঞাসার চিহ্ন। এইবার দেখো এইখানে আমরা তাহলে প্রথমে সম্পর্কটা বার করব। ৭ দিনে যাচ্ছে একবার, তাহলে ৩৬৪ দিনে যাবে কতবার? তাহলে এখানে সম্পর্কটা কি হচ্ছে, এই যে সপ্তাহ বাড়লেই আমাদের সাঁতার যে শেখার দিন সেটাও কিন্তু বাড়বে। ৭ দিনের মধ্যে একবার যাচ্ছে, তাই তো? তাহলে এইটা বাড়লে এইটাও বাড়ছে। তাহলে এইখানে সম্পর্কটা আমরা লিখব সরল সম্পর্ক। এখানে সম্পর্কটি সরল সম্পর্ক। এইবার আমরা লিখব যে ৭ দিনে যায় একবার। ৭ দিনে যায় সাঁতার শিখতে একবার। তাহলে যদি আমরা লিখি যে একদিনে যাবে কত? কম যাবে। তাহলে ১ নিচয় ৭ বার, ভাগ হয়ে যাচ্ছে, কম মানেই ভাগ, যখনই বাড়বে তখন গুণ। তাহলে এবার লেখা আছে ৩৬৪ দিন। তাহলে ৩৬৪ দিনে যায় সাঁতার শিখতে কতবার? তাহলে এখানে আবার বেড়ে গেল, বেড়ে গেছে মানে গুণ। তাহলে উপরে ১ যেমন আছে লিখবো, আর ৩৬৪ উপরে চলে যাবে, আর নিচে আমাদের ৭। এবার আমরা কাটাকুটিটা করিয়ে দেবো। দেখো ৭ দিয়ে ৩৬৪কে যদি আমরা কাটি কত হবে? ৭ দিয়ে কাটলে হবে আমাদের, দেখো প্রথমে হচ্ছে ৫ ৭ ৩৫, ১ ১৪, ৭ দুগুণে ১৪, ২ সমান ৫২। তাহলে তো কত হয়েছে? ৫২ বার।
তার মানে এই 364 দিনে সে 52 বার সাঁতার শিখতে যায়, বা 52 দিন লিখে দিতে পারো। এখানটা তাহলে আমরা দিন লিখে দিচ্ছি। উত্তরটি তোমরা লিখে দেবে যে 364 দিনের মধ্যে সে 52 দিন সাঁতার শিখতে যায়। হলো? আচ্ছা, এরপর আমরা 3-এরটা দেখব। 3-এরটা কী বলেছে? কবিতার 120টি কাগজের প্রয়োজন। প্রত্যেক দিস্তায় 24টি কাগজ আছে। কবিতা কত দিস্তা কাগজ কিনবে হিসাব করি। দেখো এইখানেতেও আমরা একই রকমভাবে করব, যেটা উত্তর চেয়েছে সেটা লাস্টে রাখবো। কি বলেছে? কত দিস্তা কাগজ কিনবে, তাহলে এই দিস্তা কাগজটা আমরা শেষে রাখবো। আর যে এই যে মোট কাগজের প্রয়োজন কত, 120টি, ওইটা আমরা প্রথমে রাখবো। মোট কাগজ সংখ্যা, আর এদিকে লিখব দিস্তা। ঠিক আছে? তো দেখো মোট কাগজ আর দিস্তা বলেছে। এক দিস্তায় কটা থাকে বলেছে আমাদের, কিন্তু বলে দিয়েছিল 24টা। তাহলে 24টা কাগজ নিয়ে হয় এক দিস্তা, তাই তো? আর আমাদের বলেছে যে 120টি কাগজ, তাহলে কত দিস্তা হবে বা কত দিস্তা তাকে কিনতে হবে। এখানে দেখো সম্পর্কটা আমরা তাহলে কীভাবে বার করব। 24টি কাগজ নিয়ে এক দিস্তা, তাহলে 120টি কাগজ, তার মানে কি এর থেকে এটা তো বেড়েছে, তাহলে এইটা বেড়েছে মানে এইটাও কিন্তু বেড়ে যাবে। তাহলে একটা বাড়লে অপরটি বাড়ছে। এখানে তাহলে আমরা সরল সম্পর্ক লিখব। এখানে সম্পর্কটি সরল সম্পর্ক। আচ্ছা, এরপর দেখো আমরা তাহলে ঐকিক নিয়মের সাহায্যে এবার করে দেবো যে 24টি কাগজ নিয়ে হয় এক দিস্তা। 24টি কাগজ, বা তোমরা এটাও লিখতে পারো যে 24টি কাগজে এক দিস্তা। 24টি কাগজে হয় এক দিস্তা, তাহলে একটি কাগজে হয় কত, কম হবে, 1-এর 24 দিস্তা। আর আমাদের 120টি বলেছে, তাহলে 120টি কাগজে হবে। তাহলে এখানে থেকে এটা বেড়ে গেল, তাহলে কি হলো, গুণ হবে। 1-এর 24 গুণিত 120, গুণ হলেই উপরে উঠে যাবে। এরপর আমরা এটাকে এবার কাটাকুটি করে দেবো। কত হচ্ছে দেখো, 24 দিয়ে আমরা যদি 120কে কাটি কত হবে, 4-5-এ 20, 5 গুণ 10 দিয়ে 12, তাহলে 5 হবে। 5 সমান 5। উত্তর দেখো 5 হয়েছে। তার মানে 5 দিস্তা তাকে কাগজ কিনতে হবে, তবে এই 120টি কাগজ হবে। তাহলে উত্তরটি এখানেতে এবার লিখতে হবে যে 5 দিস্তা কাগজ কিনতে হবে, এটাই উত্তর। এরপর 4-এরটা দেখো কি বলেছে। 1 ডজন ডিমের দাম 48 টাকা হলে 32টি ডিমের দাম কত হবে হিসাব করে দেখি। দেখো খুবই সহজ অঙ্ক। 1 ডজন ডিমের দাম 48 টাকা, 1 ডজন মানে কত সেটা আগে জানতে হবে। 1 ডজন মানে কটা, 12টা, তাহলে 12টা ডিমের দাম 48 টাকা। এবার বলেছে যে 32টি ডিমের দাম কত, তাহলে দামটা আমাদের জানতে চেয়েছে, দামটা আমরা তাহলে ডান সাইডে রেখে দেবো, আর ডিম বা ডিমের সংখ্যা সেটা আমরা ডান দিকে রাখব। তাহলে দেখো এখানে লিখব ডিমের সংখ্যা, আর একদিকে লিখব দাম। এবার বলেছিল যে 1 ডজনের দাম 48 টাকা, তাই তো? তাহলে এখানে আমরা 48 লিখছি, এখানে ব্র্যাকেটে টাকা লিখে দেবে। হলো? তাহলে 1 ডজন মানে কত, 12টি, তাহলে 12টির দাম 48 টাকা। আর আমাদের বার করতে বলছে কত, 32টির দাম কত, 32টির দাম কত হবে। দেখো এইখানে সম্পর্কটা কি হবে তোমরা নিজেরাই বলতে পারবে। 12টার দাম 48 টাকা, 32টার দাম কত। তাহলে কি ডিমের সংখ্যা বাড়লে তার দামটাও কিন্তু বাড়বে, তাই তো? উল্টো ধার দিয়েও যদি ধরি ডিমের সংখ্যা যদি কমে দামও কিন্তু কমে যাবে, কম হবে তো। তাহলে এখানে দেখা যাচ্ছে একটা বাড়লে অপরটি বাড়ছে, একটি কমলে অপরটিও কমছে, তার মানে এখানে সরল সম্পর্ক। তাহলে ওইটাকে আমরা লিখে দেবো এইখানেতে যে এখানে ডিমের সংখ্যা ও দামের সরল
সম্পর্ক হলো। এইবার দেখো ওই কি নিয়ম আমরা করে দেবো যে 12টি ডিমের দাম 48 টাকা, 12টি ডিমের দাম 48 টাকা, তাহলে একটি ডিমের দাম কত হবে 48 বাই নিচয় 12 টাকা, তাহলে একটা ডিমের দাম হচ্ছে কত, ভাগ হয়ে গেল। এইবার আমাদের বলেছে যে 32টি ডিম, তাহলে এইখানে লিখব 32টি ডিমের দাম, তাহলে ডিম তো বাড়ছে দাম বাড়বে, তাহলে গুণ হয়ে যাবে 48 গুণিত 32 নিচয় 12। এবার আমরা কাটাকুটি করব। দেখো 12 দিয়ে 48কে একবারে কেটে দিতে পারি, 4 12 48 হয়, 12 একে 12, 4 12 48 সমান। এবার গুণ করে দাও, দেখো 4 2 8, 3 4 12, তাহলে কত হলো দেখো 128, অর্থাৎ এই 32টি ডিমের দাম তাহলে 128 টাকা। উত্তর তাহলে এটা হয়ে যাবে। উত্তরটা এখানে লিখে দাও তবে যে 32টি ডিমের দাম 128 টাকা, এটাই উত্তর। তো দেখো ভিডিওটি আজকে আমরা এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিও এবং শেয়ার করে বন্ধুদেরকেও দেখার সুযোগ করে দিও।